একটা যুদ্ধের পিছনে কত ত্যাগ ও ইমোশন লুকিয়ে থাকে তা হয়তো আমরা খেয়াল করি না, কিন্তু আজকের মুভিটা এমন সব ইভেন্টের মধ্য দিয়ে যাবে যা কল্পনাকেও হার মানাবে। বলছিলাম 2011 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান মুভি মাই ওয়ের কথা। মুভির শুরুতে দেখানো হয় 1928 সাল, কোরিয়ার সিওল শহর। সে সময় কোরিয়াকে জাপান দখল করে নিয়েছিল। সেখানে জাপানি এম্পায়ারের রাজত্ব চলছিল। এই শহরে একদিন পার্ক নামের একটি ছেলে আসে, যে কিনা একজন জাপানি। পার্কের দাদা ছিল জাপানি এম্পায়ারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এরপর আমরা দেখতে পাই কিমকে, যার বাবা ছিল পার্কের বাবার কর্মচারী। পার্কের পরিবারের জন্য তারা সবাই অপেক্ষা করছিল তাদেরকে রিসিভ করার জন্য। সেখানে কিমকে দেখা যায়। তাদের গাড়ির সাথে সে রেস করতে আসলে কিম ছোটবেলা থেকে অনেক দৌড়াতে পারত। এছাড়াও দৌড়ানো তার একটা নেশাও ছিল। এদিকে গাড়ি থেকে নেমে পার্ক জানায় সে চাইলে কিমের চেয়েও অনেক বেশি দৌড়াতে পারবে। তো এই কথা শুনে কিম বলে, তাহলে চলো একটা রেস হয়ে যাক। এই বলে তারা দুজন সবার সামনেই রেস করতে শুরু করে দেয়, কে সেরা সেটা প্রমাণ করার জন্য। আর এভাবেই শুরু হয় এক দৌড়ের কম্পিটিশন। আর এই কম্পিটিশন চলতে থাকে তাদের যৌবন পর্যন্ত। তাদের ক্যারিয়ারের কখনো পার্ক আবার কখনো কিম বড় বড় ইভেন্টে জয়লাভ করতে থাকে, যার ফলে তাদের দুজনের মধ্যে সবসময় এক নীরব কম্পিটিশন চলতে থাকে। এভাবেই একদিন পার্ক কিমকে হারিয়ে জিতে যায় কলেজ চ্যাম্পিয়নশিপ ম্যারাথন। তাই পার্কের পরিবার বিশাল এক সংবর্ধনার আয়োজন করে। তবে এই অনুষ্ঠানে এক স্বাধীনতাগামী কোরিয়ান এসে তাকে গিফট দেওয়ার নাম করে পার্কের দাদাকে বোমা হামলা করে মেরে ফেলে। পার্ক তার দাদাকে অনেক ভালোবাসে। সেই সাথে বড় হয়ে সে তার দাদার মতো জাপানি সোলজার হতে চেয়েছিল। তাই দাদার এমন মৃত্যুতে পার্ক প্রচণ্ড ভেঙে পড়ে। সেই সাথে যেহেতু ওই গিফটটি কিমের বাবা নিয়ে এসেছিল, তাই পার্ক মনে করতে থাকে এই হত্যার সাথে তারাই জড়িত রয়েছে। পার্ক কিম ও তার বাবার উপর অনেক রেগে যায় এবং তাদেরকে প্রচণ্ড মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সেই সাথে পার্ক একটি কাটানা হাতে নিয়ে কিমকে জানায়, যদি এই এলাকায় আর কোনোদিন আসো তাহলে তোমার গলাও মাটিতে নামিয়ে দিব। এভাবেই কিম তার আধমরা বাবাকে নিয়ে পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। আসলে সে সময় কোরিয়ানদের উপর জাপানিরা সবসময় অত্যাচার করত। নিজের দেশে থেকেও তারা ছিল প্যালেস্তাইনের মতো। সেদিন বাড়ি ছাড়ার সময় কিম দেখতে পায় চ্যাং নামের একজন কোরিয়ান রানার অলিম্পিক ম্যারাথনে গোল্ড মেডেল জিতেছে। এমন সম্মানের নিউজ কোরিয়ানদের জন্য খুবই আনন্দের ছিল। কিমেরও ওই একটাই চাওয়া ছিল, কোরিয়ান হয়ে সেও একদিন গোল্ড মেডেল জিততে চায়। কিন্তু তার জীবনের সাথে আজকে যা ঘটে গেল, তারপরে তার ভাগ্যে কি রয়েছে সেটা নিজেও জানে না। এরপর মুভি শিফট হয় 1938 সালের মে মাসে। কিম এখন ম্যারাথন বাদ দিয়ে পেটের দায়ে রিক্সা চালায় কোরিয়ার অলিতে গলিতে। সেদিন রিক্সাতে যাওয়ার সময় একজন লোক তার পায়ে বালুর ব্যাগ বাঁধা দেখে বুঝতে পারে সে হয়তো ম্যারাথন রানার। তখন লোকটি কিমকে বলে, তুমি যদি আমাকে 30 মিনিটের মধ্যে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে আমি ডাবল পেমেন্ট করব। এটা শুনে কিম ব্যাপক জোরে গাড়ি টানতে থাকে। আসলে কিমের গাড়িতে আজকে যে লোকটি উঠেছিল সে ছিল সেই অলিম্পিক গোল্ড মেডেল জেতা ম্যারাথন প্লেয়ার। তার নাম ছিল চাং। চাং তার মধ্যে এমন মারাত্মক ট্যালেন্ট দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তাকে মোটা অঙ্কের টাকা পুরস্কার দিয়ে চলে যায় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ে। এদিকে সেই মিটিংয়ে আমরা দেখতে পাই পার্ককে। ইতিমধ্যে পার্ক একজন বড় মাপের প্লেয়ার হয়ে গেছে। সেখানে আমরা জানতে পারি 1936 সালে অলিম্পিক গেমসে যেবার চাং গোল্ড মেডেল জিতেছিল, সেই সময় চাংকে সেখানে জাপানি হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু চাং সেদিন জাপানের পতাকা থেকে তাদের দেশ কোরিয়ার পতাকা উড়িয়েছিল। আর পতাকা উড়ানোর কারণে ডিসিপ্লিন ভঙ্গের নামে জাপানের সরকার সকল কোরিয়ানদের উপরে আজীবনের জন্য অলিম্পিকে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করে। তার মানে এখন থেকে আর কোনো কোরিয়ান কোনো অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না। এসব নিয়ে পার্ক মূলত বোর্ড মিটিং করছিল। ঠিক সে সময় সেখানে চাং উপস্থিত হলে সবাই অনেক চমকে যায়। আর চাং বলে, আমার তো মনে হয় তোমরা সবাই কিমের ভয়ে সব কোরিয়ানদের উপরে নিষেধাজ্ঞা জারি করছো, কারণ কিম যে মাপের রানার সে তোমাকে অনায়াসেই হারিয়ে দিতে পারে। এসব কথার মাঝেই আকস্মিকভাবে কিম সেখানে উপস্থিত হলে সব সাংবাদিক তাকে ঘিরে ধরে। সবারই একই প্রশ্ন, তাহলে কি কিমের ভয়ে জাপানিরা এই নিষেধাজ্ঞা তাদের উপরে এনেছে? তখন পার্ক জানায়, এই সামান্য রিক্সা চালক আমাকে হারাতে পারবে বলে তোমরা মনে করো? তখন কিম বলে, তাহলে প্রমাণ হয়ে যাক, দেখি কার কত দম। পার্কের মনে তখন তার দাদার প্রতিশোধের আগুন। তাদের উপরে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সুযোগ দেয় অলিম্পিকে যোগ দেওয়ার জন্য।
এই নিউজ দেখে কিমের পুরো পরিবার আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কিমের আপন বলতে তার বাবা ও তার এক ছোট বোন রয়েছে, যার নাম ইয়নসু। এছাড়াও জং নামের খুব কাছের এক বন্ধুও রয়েছে, যে কিনা আবার ইয়ংসুকে অনেক ভালোবাসে। তো ফাইনালি অলিম্পিকে চান্স পাওয়ার পর সে ট্রাই আউটের মহড়া শুরু হয়ে যায়। ম্যারাথন শুরু হয়ে গেলে দেখা যায় প্রথম থেকেই পার্ক অনেক এগিয়ে থাকে কিমের চাইতে। সে অনেক স্টেবল একজন রানার। যেহেতু 42 কিলোমিটারের রেস, তাই তাকে বুঝে শুনে সামনের দিকে এগোতে হবে। ইতিমধ্যে তার রেস প্রায় শেষের দিকে আসলে কিম এবার তার খেলা শুরু করে দেয়। সবাইকে পিছনে ফেলে সে যখন পার্ককে প্রায় ধরে ফেলতে যাবে, ঠিক আগে থেকেই প্ল্যান করে থাকা একজন জাপানি তাকে ধাক্কা দিতে শুরু করে। কিন্তু কিম তার ধাক্কা খেয়ে পড়ে না গিয়ে উল্টো তাকে কাটিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর ফাইনালি নিজের সর্বোচ্চটা দিয়ে কিম পার্ককে হারিয়ে জিতে নেয়। এদিকে কিমের জয় জয়কারের মধ্যেই হঠাৎ ঘটে এক অবিশ্বাস্য কাহিনী। মাইকে ভেসে আসতে থাকে এই রেসে প্রথম হয়েছে পার্ক। অন্যদিকে অপোনেন্টকে ধাক্কা দেওয়ার কারণে কিমকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। মুহূর্তের মধ্যেই সে ঘোষণা শুনে কোরিয়ানরা এবং পার্ক সহ এখানকার সবাই হতবাক হয়ে যায়। কারণ পার্ক জানে এই ম্যারাথন কিম জিতেছিল, কিন্তু সম্মানের খাতিরে সেও সেখানে চুপ করে থাকে। তবে কোরিয়ানরা এই অন্যায় আর মেনে নিতে পারে না, তাই কিমের সব বন্ধু ও লোকজন মিলে সেই আয়োজকদের উপরেই হামলা করে। আর এমন ঘটনার জন্য পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় আর তাদের শাস্তি স্বরূপ এক রায় দেয়। কোর্ট জানায় এই বিশৃঙ্খলার জন্য কিম সহ আরও অনেককে জাপানি এম্পায়ারের হয়ে সেনাবাহিনীতে চাকরি করতে হবে। এখানে কিমরা জাপানিদেরকে শত্রু মনে করে, কিন্তু তাদেরকে এখন জাপানিদের হয়ে যুদ্ধ করতে হবে। এটা কি করে সম্ভব? কিন্তু নিপীড়িত হলে যা হয়, তাদের এই আদেশ মানা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পরের সিনে দেখা যায় তাদের সবার গায়ে জাপানি আর্মির পোশাক পরে এক যুদ্ধের ময়দানে যেতে। ইতিমধ্যে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে জার্মানি যেমন পুরো ইউরোপকে নিজেদের দখলে নিতে ব্যস্ত, ঠিক তেমনি এশিয়াতে জাপান একের পর এক দেশ দখল করে দ্য গ্রেট এশিয়ান এম্পায়ার দাঁড় করাচ্ছে। ঠিক সে সময় জাপান চীন দখল করার জন্য মঙ্গোলিয়ার বর্ডারে যুদ্ধ শুরু করেছে। সে কি ভয়াবহ যুদ্ধ! মানুষ যেন পাখির মতো মারা যাচ্ছে, আর চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সৈনিকদের দেহ। সেই যুদ্ধক্ষেত্রেই আমরা কিম ও তার বন্ধুদেরকে দেখতে পাই, যারা জীবনের প্রথমবারের মতো সেই যুদ্ধে নেমেছিল। যুদ্ধ এতটাই তীব্র ছিল যে জাপানিরা সেখান থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে আসতে শুরু করে। অবশেষে জীবন হাতে নিয়ে পালিয়ে আসে। তারা যখন বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় এক চাইনিজ স্নাইপার উড়াধুরাভাবে সব জাপানিদেরকে মারতে থাকে। কিম চারপাশে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে পাশের মধ্যেই রয়েছে সেই স্নাইপার। তাই সে প্ল্যান করে তার টিমের সকলকে বলে, তোমরা অন্য দিক থেকে ফায়ার করে আমাকে কাভার দাও, আমি অন্য পাশে গিয়ে তাকে শেষ করে আসছি। এই বলে সবাই তাকে কাভার দিলে কিম দ্রুত গতিতে স্নাইপারের কাছে এসে একটি গ্রেনেড দিয়ে স্নাইপারের পজিশন ধ্বংস করে দেয়। এর ফলে স্নাইপার পালিয়ে যেতে শুরু করে। কিমও তার পিছনে ছুটতে থাকে। অবশেষে সে তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তবে স্নাইপারের সেই মাস্ক খুলে তারা অবাক হয়ে দেখে যে একজন সুন্দরী চাইনিজ মেয়ে এই স্নাইপার যে এত সূক্ষ্মভাবে শট নিতে পারে তা তাদের কল্পনারও বাইরে ছিল। এরপর টিম কমান্ডার সেই মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে তার উপর অনেক টর্চার শুরু করে। সেখানে তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার নাম শিরাই। সে মঙ্গোলিয়ান এক গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে এই জাপানি সৈনিকরা তার বাবার সামনে তাকে ও তার মাকে ধর্ষণ করে। এরপর থেকেই শিরাই তার জীবনের মায়া ত্যাগ করে নেমে পড়ে জাপানিজদের হত্যা করতে। অন্যদিকে জাপানের এই ব্যাটালিয়ন কোরিয়ানের শাস্তি পাওয়া সৈনিকরা ছিল খুবই নিপীড়িত। তাদেরকে জানোয়ারের মতো পেটানো হতো। এরপর শিরাইকে টেনে নিয়ে যাওয়া হয় মাটির নিচের জেলখানায়। আর এদিকে দেখা যায় কিম তার ম্যারাথনের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এখনও শেষ করে দেয়নি। সবাই যখন ঘুমে ব্যস্ত, তখনও কিম পুরো ব্যারাকের মধ্যে দৌড়ানোর মধ্যে তার ম্যারাথনের স্বপ্ন তাকে বাঁচিয়ে রেখেছে। পরের দিন সকালে বড় একজন কমান্ডার তাদের ব্যারাকে আসবে শুনে সবাই যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, তখন দেখা যায় এই বড় অফিসারটি আর কেউ নয়, সে ছিল সেই ম্যারাথন চ্যাম্পিয়ন পার্ক। আসলে যুদ্ধের ঘটনার পর পার্ক তার সব কিছু ছেড়ে নিজের দেশের জন্য কর্নেল হিসেবে আর্মিতে যোগ দেয়। তাকে দেখে কিন্তু অবাক হয়ে যায়, যে কিনা ছিল তার প্রতিযোগী আর এখন সে হলো তার কমান্ডার। পার্ক কিমকে দেখে চিনে ফেলে, কিন্তু তাকে দেখে সে কোনো পাত্তাই দেয় না। পার্ক এখানে এসেছে একজন সৈনিককে শাস্তি দিতে, কারণ এই কমান্ডার সেদিনের যুদ্ধে জীবনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল, আর ভীরুর মতো পালিয়ে আসার কারণে তাকে আত্মহত্যা করে মরতে হবে।
কিন্তু সেই কমান্ডার সেখান থেকে পালিয়ে এসেছিল সাথে থাকা সৈনিকদের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু তার এ কাজের জন্য জাপানি কমান্ডার তাকে বাধ্য করায় নিজে থেকেই আত্মহত্যা করার জন্য। আর এরকম নিষ্ঠুর কাজ দেখে কিম সহ সবাই একদম স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে এই পার্ক কিমের উপরেও ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেবে। সেখানে ঠিক সেটাই ঘটে। কোরিয়ান সৈনিকদের সবসময় কঠিন কাজগুলোই দেওয়া হয়, সেই সাথে কাজের কোনো ভুল হলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শাস্তি দিতে থাকে জাপানিজ কমান্ডাররা। কর্নেল পার্ক জানায় ইতিমধ্যে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া চীনদের সাথে এক হয়ে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ করতে পারে, তাই তারা আমাদের উপর আক্রমণ করার আগেই তাদের বর্ডার ক্রস করে আমরাই তাদের উপর হামলা করব। তার জন্য আমাদের 50 জনের একটা সুসাইড স্কোয়াড লাগবে, যারা নিজেদের শরীরের মধ্যে বোমা বহন করে সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্কগুলোর মধ্যে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে রাশিয়ানদের ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেবে। এই কাজের জন্য সে সেই কোরিয়ানদেরকেই বেছে নেয়। সেখানে থাকা নদীর মধ্যেও ব্রিজ তৈরির করার ক্ষেত্রেও কোরিয়ানরাই কাজ করতে থাকে। এভাবেই পার্ক এক নির্মম পরিকল্পনা করে ফেলে, কারণ এই যুদ্ধে সে প্রাণের বিনিময়েও সেই যুদ্ধ জয় করতে চায়। আর এখানে যে পার্ককে দেখা যায় সে ছিল একরোখা আর নির্ভীক। একদিন রাতে পার্ক দেখতে পায় কিম তার ম্যারাথনের সেই প্র্যাকটিস এখনও চালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তার মেজাজ গরম হয়ে যায়, আর সেসব কোরিয়ানদের রুম সার্চ করে তাদের সকল ব্যক্তিগত জিনিসগুলো পুড়িয়ে দেয়। সেসব জিনিসগুলোর মধ্যে কিমের শেষ সম্বল তার জুতোগুলো ছিল। এগুলো হারিয়ে কিম অনেক কান্নায় ভেঙে পড়ে। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে, কিম আগে এটা কল্পনাও করতে পারেনি। এরপর পার্ক যখন সেই সুসাইড স্কোয়াডের ঘোষণা দেয় তখন সে জানায় এই কোরিয়ানরাই হবে এই স্কোয়াডের সদস্য। কিন্তু এটা শুনে কিম সাথে সাথেই না করে দেয়, কারণ তারা এখানে ভলেন্টিয়ার হিসেবে আসেনি, তাদেরকে এখানে জোর করে আনা হয়েছে, তাই তাদেরকে এই মিশনে পাঠানোর কোনো অধিকার নেই। এটা শুনে পার্ক অনেক ক্ষেপে যায় এবং একজন কমান্ডারের আদেশ অমান্য করায় সে কিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এদিকে কিমকে বন্দি করে রাখা হয় সেই চাইনিজ মেয়ে শিরাইয়ের সাথে। শিরাইকে প্রথম দেখেই কিমের অনেক মায়া লেগেছিল, কারণ কিমের নিজেরও একজন ছোট বোন রয়েছে। এছাড়াও শিরাই যেমন জাপানিজদেরকে শেষ করতে চায়, ঠিক একইভাবে কিমও চায় জাপানিজদের হাত থেকে মুক্ত হতে। কিন্তু নিয়তি তাকে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে। পরের দিন সকাল হলেই তাদের দুজনকেই কাটানার আঘাতে মেরে ফেলা হবে। কিন্তু গভীর রাতে কিমের কয়েকজন বন্ধু সেখানে উপস্থিত হয়। তারা তাকে বাঁচানোর জন্যই এসেছিল। তাদের পরিকল্পনা ছিল খুব দ্রুত সেখানকার বর্ডার ক্রস করে তাদের দেশে ফিরে যেতে। কিন্তু কিম তার সাথে শিরাইকেও নিয়ে যেতে চায়, আর এই প্রস্তাবে তার বন্ধুগুলোও রাজি হয়ে যায়। রাতের অন্ধকার শেষ হওয়ার আগেই তারা পাগলের মতন ছুটতে থাকে বর্ডারের দিকে। কিন্তু নদী পার হওয়ার সময় কিম দেখতে পায় দূর থেকে মাটি কাঁপিয়ে শত শত ট্যাঙ্ক আর আর্মি নিয়ে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ানরা আসছে জাপানিদের উড়িয়ে দিতে। তাদেরকে দেখে কিম সিদ্ধান্ত পাল্টে ফেলে। সে বেড়াকে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করতে চায়, কিন্তু তার বন্ধুরা বলে, তুই কি পাগল হয়ে গেছিস? যারা আমাদেরকে এত কষ্ট দিচ্ছে তাদেরকে আমরা কেন বাঁচাবো? কিন্তু কিম বলে, আমার জন্য যদি কিছু মানুষ বেঁচে যায় তাহলে সেটাই আমার সার্থকতা। তোমরা চলে যাও, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই বলে কিম তার সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও জাপানি ক্যাম্পের দিকে ফিরে আসতে থাকে। কিন্তু সেখানে রাশিয়ানরা পেট্রোলিং করার সময় কিমকে দেখে ফেলে। তখনই তার উপর শুরু হয় গোলাবর্ষণ। কিম যখন প্রায় মরতে বসেছিল ঠিক তখনই সে পিছন থেকে শিরাইয়ের কণ্ঠ শুনতে পায়। তাকে দেখে কিম খুব অবাক হয়ে যায়, কারণ শিরাই এখানে এসেছে তাকে বাঁচানোর জন্য। শিরাই ছিল একজন দক্ষ স্নাইপার, তাই সে প্লেনটিকে টার্গেট করে তার লাইফের বেস্ট শট নেয়, আর এক শটেই সে প্লেনটিকে ধ্বংস করে দেয়। কিন্তু ততক্ষণে প্লেন থেকে ছোড়া বুলেট এসে শিরাইয়ের বুক একদম এফোর ওপর করে দেয়। আর মুভির এই দৃশ্যে একটা গভীর অর্থ লুকিয়ে রয়েছে, যেটা বুঝে ওঠা খুবই কঠিন। সামান্য এক রাতের পরিচয়। শিরাই তার প্রাণ দিয়ে কিমের প্রাণ বাঁচিয়ে দেয়। সেই সাথে সে মারা যাওয়ার সময় বলে, তোমার সব বন্ধুদের প্রাণ বাঁচাও। শিরাইকে শেষ বিদায় জানিয়ে আবারও দৌড় শুরু করে কিম। কিন্তু সে যখন ব্যারাকে পৌঁছায় তখন দেখা যায় ইতিমধ্যেই জাপানিজের পুরো ব্যাটালিয়ন রওনা দিয়েছে যুদ্ধের জন্য। দূর থেকে কিম সবাইকে সাবধান করতে থাকে যে তোমরা সবাই থামো, রাশিয়ানরা আসছে। কিন্তু তার আগেই শত শত ট্যাঙ্ক নিয়ে রাশিয়ানরা তাদের এলাকায় ঢুকে পড়ে। শুরু হয় এক বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ। আর জাপানিরা এত বড় মাপের যুদ্ধের জন্য একদমই প্রস্তুত ছিল না, কারণ সোভিয়েত ইউনিয়ন ও চীনারা মিলে একসাথে আক্রমণ করেছিল জাপানের উপর। আক্রমণ করার সাথে সাথেই জাপানিজ ফ্রন্ট লাইন একবারে ভেঙে পড়ে।
তবুও তাদের সাথে থাকা সুসাইড স্কোয়াড তাদের নিজেদের সাথে বোম বেঁধে একে একে ঝাঁপিয়ে পড়ে সোভিয়েত ট্যাঙ্কের নিচে। এতে তারা নিজের প্রাণের সাথে সেই ট্যাঙ্কগুলোকেও উড়িয়ে দেয়। কিন্তু ট্যাঙ্কের উপরে থাকা সোভিয়েত সৈনিকগুলো ততক্ষণে তাদের উপর তীব্র গতিতে গোলাবর্ষণ করতে শুরু করে। এটা দেখে পার্ক সহ তাদের সৈনিকগুলো তীব্র গতিতে আরও এগিয়ে যায়। অনেকগুলো ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে যাওয়ার কারণে জাপানিরা একটু স্বস্তি পায়। তবে কিছুক্ষণ পরেই শত শত ট্যাঙ্ক আরও তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এই অবস্থা দেখে কর্নেল পার্ক এবার চিন্তায় পড়ে যায়। কিন্তু কর্নেল তো ছিল খুবই একরোখা। সে এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া তো দূরের কথা, সে চায় না এখান থেকে কোনো সৈনিকও যেন প্রাণ নিয়ে না ফেরে। তাই সে সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলে। এসব শুনে কিম তার শার্টের কলার চেপে ধরে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব সৈনিকের প্রাণের কোনো মূল্য নেই তোমার কাছে? সবাইকে থামতে বলো। কিন্তু কে শুনে কার কথা? উল্টো যারা প্রাণের ভয়ে সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছিল তাদের সবাইকে পার্ক গুলি করে মারতে শুরু করে। তার মতে এই যুদ্ধক্ষেত্রে ভীতুদের কোনো স্থান নেই। যে দেশের জন্য লড়তে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে সে নির্বিচারে সেখানে থাকা তার সৈনিকদেরই উপর গুলিবর্ষণ করতে থাকে। আর এমন নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে কিম আর স্থির থাকতে পারে না। সে তখন ওই পার্কের উপর হামলা করে। এক ট্যাঙ্কের গোলা এসে তাদের উপরে হামলা করে আর তারা দুজনেই একদম উড়ে যায়। আর তারা দুজনেই এখনও বেঁচে আছে কিনা সেটা জানতে হলে আমাদের এরপরের ঘটনাগুলো দেখতে হবে। এরপর দেখা যায় ওই যুদ্ধে যে জাপানের সৈনিকরা বেঁচে ছিল তাদের সবাইকে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ানরা বন্দি করে নিয়ে যাচ্ছে মস্কোর দিকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাদের সবাইকে ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানেই কিম আর পার্ককে দেখে বুঝতে পারি যে তারাও এখনও বেঁচে আছে। তাদেরকে নিয়ে আসা হয় এক গোপন স্থানে। এখানে সব যুদ্ধবন্দীদের রাশিয়ানরা বন্দি করে রেখেছিল। তাদেরকে সবাই একসাথে দাঁড় করিয়ে রাশিয়ানরা শপথ বাক্য পাঠ করাচ্ছিল। সেই সাথে পার্ককে নির্দেশ দেওয়া হয় জাপানের পতাকা নামিয়ে রাশিয়ানদের বশ্যতা স্বীকার করে নেওয়ার জন্য। কিন্তু পার্ক তো ছিল একজন খাঁটি দেশপ্রেমিক। জীবন চলে গেলেও সে নিজের দেশের অসম্মান করতে পারবে না। পার্ক সরাসরি বলে দেয়, মারতে চাইলে মারতে পারো, কিন্তু তবু আমি নিজের দেশকে অসম্মান করতে পারবো না। আর এটা শুনে এখন রাশিয়ান কমান্ডার কি করবে তা তো বোঝাই যাচ্ছে। শাস্তিস্বরূপ পার্ককে আধমরা অবস্থায় প্রচণ্ড শীতের মধ্যে ঝুলিয়ে রাখা হয় আর পুরো ব্যাটালিয়নকে মারতে মারতে ব্যারাকের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর তাদেরকে কর্মক্ষেত্রে লাগিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে হঠাৎ কিমের সাথে সেই বন্ধুর দেখা হয় যাদেরকে সে নৌকায় তুলে দিয়েছিল। তারা এখনও বেঁচে আছে। তাদেরকে দেখে কিম এত কষ্টের মধ্যেও প্রচণ্ড খুশি হয়ে যায়। যখন কিম জংয়ের খোঁজ করতে থাকে তখন তারা জানায় যে জং এখন এখানকার বড় কমান্ডার হয়ে গিয়েছে। তাকে এখন সবাই অ্যান্টনি নামে চেনে। 2 মাস আগে তারা যখন এখানে আসে তখন রাশিয়ানরা তাদের প্রতি অনুগত দেখে রাশিয়ানরা তাকে এই জেলের কমান্ডার বানিয়ে দিয়েছে। এই সময় জং সেখানে উপস্থিত হয়ে সবার সামনে ভাষণ দেওয়া শুরু করে আর বলে, এখানে বেঁচে থাকতে হলে তোমাদেরকে কাজ করতে হবে আর রাশিয়ানদের প্রতি সবসময় অনুগত থাকতে হবে, তা না হলে সবাইকে পিটিয়ে শাস্তি দেওয়া হবে। কিম জংয়ের এই কথা শুনে মনে মনে বলে, আমার এই সহজ সরল বন্ধুর এত পরিবর্তন কিভাবে? জং কিমকে দেখা মাত্রই সেও পাগলের মতো করতে থাকে। প্রিয় বন্ধু এখনও বেঁচে আছে এটা তার বিশ্বাসই হচ্ছিল না। এসব দেখে কিমের বেশ ভালোই লাগছিল। কিন্তু জং যখন সেখানে জাপানিদেরকেও দেখতে পায় তখন তার মাথা একদম গরম হয়ে যায়। কারণ এই জাপানিরাই কিম সহ তাদের সকলের উপর কীরকম অত্যাচার করেছিল। তাই জং রেগে গিয়ে তাদের উপর নিজের কিছুটা রাগ ঝালিয়ে নেয়। পরের সিনে দেখা যায় পার্কের শাস্তি শেষে তার ব্যাটালিয়নের ছেলেরা রুমের মধ্যে তাকে নিয়ে এসেছে। কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। ঠান্ডায় জমে গিয়ে সে তো মরতে বসেছিল। ছেলেগুলো পার্ককে আগুনের কাছে নিয়ে আসতে চাইছিল। অ্যান্টনি তাদেরকে কোনো হেল্প করতে চায় না। কিন্তু সেখানে থাকা সৈনিকরা তাদের কর্নেলের প্রাণ বাঁচানোর জন্য অ্যান্টনির পায়ে পর্যন্ত পড়ে। এতে অ্যান্টনিও কিছুটা নরম হয়। এতে তারা সেই যাত্রায় পার্কের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এরপর পার্ক সুস্থ হয়ে উঠলে সেও তার ব্যাটালিয়নে ফিরে গিয়ে আবারও কমান্ড দেওয়া শুরু করে। সে কিমকেও নির্দেশ দেয় তার নিয়ম ফলো করার জন্য। কিন্তু কিম তাকে সরাসরি জানিয়ে দেয় যে তুমি এখন আর আমার কমান্ডার নও, আমি তোমার কোনো নির্দেশ মানতে পারবো না। এটা শুনে পার্ক প্রচণ্ড রেগে গিয়ে কিমকে মারতে থাকে। এতে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। তাদের এই মারামারির কথা রাশিয়ান কমান্ডার জানতে পেরে তাদেরকে ধরে নিয়ে আসে। রাশিয়ান কমান্ডার সেখানে একটা ছুরি দিয়ে বলে, দেখি তোমরা কে কাকে মারতে পারো। কিম এতে রাজি হতে যাচ্ছিল না।
কিন্তু পার্ক এই প্রস্তাবে রাজি হয়ে তার উপর হামলা করে বসে। কিম ও নিজেকে রক্ষা করতে থাকে, কিন্তু এক পর্যায়ে পার্ক যখন কিমকে মেরে ফেলতে চাইছিল তখনই কিম ফাইট ব্যাক করে আর পার্ককে ধরাশায়ী করে ফেলে। এখানে কিম চাইলে পার্ককে মেরে ফেলতে পারে, কিন্তু সে পার্কের মতো অতটাও নিষ্ঠুর নয়। কিম পার্ককে হত্যা করে না, আর এটা দেখে পার্ক বেশ অবাক হয়ে যায়, কারণ পার্ক বুঝতে পারেনি যে কিম তার উপর এভাবে দয়া করতে পারে। কিন্তু তাদের দুজনের মধ্যে কেউ কাউকে না মারার কারণে রাশিয়ান কমান্ডার দুজনকে শাস্তিস্বরূপ সেই বরফের মধ্যে বাইরে ঝুলিয়ে রাখার আদেশ দেয়। এভাবে রাশিয়ান কারাগারে দিনের পর দিন পার হতে থাকে। এখানকার একটা নিয়ম ছিল, যদি কারো প্রচণ্ড শীতের কারণে ফ্রস্টবাইট বা অঙ্গহানি হতো তাহলে তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। সেভাবে নিজের দলের এক একজন লোক ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে মারা পড়তে থাকে রাশিয়ানদের হাতে। ওইদিকে দেখা যায় কিমের এক বন্ধু খাবার চুরি করতে যায় গোডাউনে, কিন্তু অ্যান্টনি তাকে ধরে ফেলে। তাই সে রাশিয়ানরা সেখানে আসার আগেই তাকে পালাতে বলে, কিন্তু ততক্ষণে রাশিয়ানরা সেখানে এসে পড়লে অ্যান্টনি পড়ে যায় এক মহাবিপদে। এখন সে কি করবে? সে তার বন্ধুকে বাঁচাবে নাকি নিজেকে রক্ষা করবে? এই অবস্থায় অ্যান্টনি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর রাশিয়ানদের হাতে তার বন্ধুকে চোর বানিয়ে ধরিয়ে দেয়। তার বন্ধু অ্যান্টনির পায়ে পড়ে বলে, বন্ধু, তুমি আমাকে মিথ্যা বলে ধরিয়ে দিলে কেন? তোমার তো অনেক ক্ষমতা, দয়া করে আমাকে বাঁচাও। কিন্তু অ্যান্টনি তার বন্ধুর কথায় কোনো কর্ণপাত করে না। এরপর সে সেই মিথ্যা অপবাদের কারণে যখন তার বন্ধুকে ফাঁসি দেওয়া হয় তখন অ্যান্টনির চোখেও পানি চলে আসে। আর এটা দেখে অ্যান্টনি বুঝতে পারে এখানে বেঁচে থাকতে হলে আবেগ নয়, হৃদয়কে শক্ত করে এখানে বেঁচে থাকতে হবে। তবে এই নিষ্ঠুরতম কাজ কিম কোনোভাবে মেনে নিতে পারে না। সে রেগে গিয়ে অ্যান্টনিকে মারতে শুরু করে, বলে, নিজে বাঁচার জন্য তুমি তোমার নিজের বন্ধুকেও মেরে ফেললে। তুমি তো মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে গেছো। এসব কথা শুনে অ্যান্টনি বলে, হ্যাঁ, আমি অমানুষ হয়ে গেছি, কারণ এখানে অমানুষ না হলে তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর এরকম পরিস্থিতিতে কারোরই বা কী করার আছে? এক রাতে পার্ক দেখতে পায় এত কিছুর মধ্যেও কিম তার সেই ম্যারাথনের অনুশীলন তখনও চালিয়ে যাচ্ছে। এটা দেখে পার্ক বুঝতে পারে ম্যারাথনের চ্যাম্পিয়ন হওয়ার নেশা কিমের রক্তের মধ্যে বইছে, যেমনটা রয়েছে তার জাপানি এম্পায়ারদের প্রতি অগাধ ভালোবাসা। এভাবে দিন পার হতে থাকে, আর একদিন অ্যান্টনি একজন জাপানি সৈনিককে মারতে গিয়ে তাকে প্রাণেই মেরে ফেলে। পার্কের একজন সৈনিককে মেরে ফেলার জন্য এবার সব নিয়ম ভেঙে পার্ক অ্যান্টনির উপর রেগে যায়। ইতিমধ্যেই কিম সেখানে এসে পড়ে এবং কিম তাদের দুজনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্টনি কিমকেও মারতে শুরু করে। সেদিন সেই কারাগারে এক বিশাল ঝামেলা লেগে যায়, আর ফলাফলস্বরূপ তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের সবাইকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে প্রথমে এক গ্রুপকে মেরে ফেলা হয়, আর এবার ছিল কিম আর পার্কের পালা। অ্যান্টনি কিছুই বুঝতে পারে না সে কি করবে। সে কি পারে না কোনোভাবেই তার বন্ধুদেরকে বাঁচাতে? কিন্তু এখানে অ্যান্টনি তার চোখের পানি ফেলে ঠিকই, কিন্তু সে হৃদয়হীনভাবেই সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রাশিয়ানরা তাদের উপর গুলি করতেই যাবে, ঠিক তখনই এক বিশাল বড় সাইরেন বেজে ওঠে, আর তখন আর্মিদের ফায়ারিং বন্ধ হয়ে যায়। এক কমান্ডার এসে জানায় এর মধ্যেই জার্মানি সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, আর এর মানে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তাই তাদেরকে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের দিকে রওনা হতে বলা হচ্ছে। এই কথা শুনে কমান্ডার সবাইকে নির্দেশ দেয় যে যারা যারা এই যুদ্ধে যেতে চায় তারা যেন রাশিয়ানদের পোশাক পরে। অ্যান্টনি সহ অনেকেই সেখানে যুদ্ধের পোশাক পরে নেয়। অন্যদিকে যারা এই আদেশ প্রত্যাখ্যান করে তাদেরকে সেখানেই মেরে ফেলা হয়। এরপর অ্যান্টনি সে রাশিয়ান কমান্ডারকে গিয়ে অনুরোধ করে বলে যে কিম আমার বন্ধু, সে রাশিয়ানদের হয়ে যুদ্ধ করবে, আপনি ওকে ছেড়ে দিয়ে আরেকবার সুযোগ দিন। এতে কমান্ডারও তার কথায় রাজি হয়ে যায়। এতে কমান্ডার পার্ককেও একটা সুযোগ দেয় যে তুমি কি রাশিয়ার হয়ে যুদ্ধে যাবে নাকি এখানেই মরতে চাও। পার্ক প্রথমে রাজি না হলেও তার হাতে বেঁচে থাকার আর কোনো উপায় নেই, তাই অবশেষে সেও রাশিয়ানদের ইউনিফর্ম পরে। আর একজন দেশপ্রেমিক হয়ে এই কাজটা করা যে কত কষ্টের এটা বলে বোঝানো যাবে না। এর মধ্যেই শুরু হয়ে যায় যুদ্ধ। এক যুদ্ধ শেষ হতে না হতেই আরেক যুদ্ধ। এরপর দৃশ্য দেখানো হয় 1941 সালের ডিসেম্বর মাস। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় মস্কোর একটি শহরে জার্মানিদের সাথে যুদ্ধ করতে, কিন্তু সেই যুদ্ধে তাদেরকে আনা হয়েছিল শুধুমাত্র ফ্রন্টলাইনার হিসেবে, অর্থাৎ তাদের কাজ হলো জীবন বিলিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই ধরনের সৈনিকদের বেঁচে থাকার কোনো সুযোগই ছিল না। সবাইকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনা হয় আর তাদেরকে জার্মানি সৈনিকদের সামনে পাঠানো হয়। তার মুহূর্তের মধ্যেই হাজার হাজার জার্মানি সৈনিকের বুলেটের আঘাতে রাশিয়ান সৈনিকদের প্রাণ নিতে থাকে।
আর বুলেটের আঘাতে এত এত বেশি সৈনিক মারা যায় সেটা কল্পনারও বাইরে। সেই সাথে অ্যান্টনি ও কিম তাদের যুদ্ধ শুরু করে। ধীরে ধীরে তাদের অনেক সৈনিক মারা যায়। পার্কের পাশে বোমা হামলা হয় আর সে সেই আঘাতে মরতে বসেছিল। এটা দেখতে পেয়ে কিম তাকে বাঁচিয়ে নেয়। অ্যান্টনিও আক্রমণ করার জন্য সবাইকে নির্দেশ দিতে থাকে। তাকে দেখে মনে হয় না যে সে একজন কোরিয়ার নাগরিক, তবে প্রাণ ভিক্ষা দেওয়ার পর তাদের প্রতি এতটাই অনুগত যে সেই রাশিয়ার জন্য নিজের প্রাণ দিতেও পিছপা হয় না। এভাবেই যুদ্ধের মধ্য থেকে রাশিয়ানরা যখন পালিয়ে যাচ্ছিল তখন রাশিয়ান কমান্ডার তার নিজের সৈনিকদের উপরে গুলি করতে থাকে। এই দৃশ্য দেখে পার্কের সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন সেও ঠিক একইভাবে সৈনিকদের হত্যা করেছিল। এই সময় সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছিল। এভাবে একটা সময় অ্যান্টনির গায়ে গুলি লেগে যায়। সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অ্যান্টনি যখন মারা যাচ্ছিল তখন সে কিমকে বলে, বন্ধু আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। কিম তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু অ্যান্টনি বলে তুমি এখানে শুয়ে থাকো, তুমি উপরের দিকে উঠবে না, তুমি আমাকে জড়িয়ে ধরে এখানে শুয়ে থাকো, না হলে তুমি বেঁচে থাকতে পারবে না, তাদের গুলিতে তুমি এখনই মারা যাবে। এমন এক করুণ অবস্থায় অঝরে কান্না করতে থাকে কিম, আর সে সেখানে তার প্রিয় বন্ধুর লাশ চেপে ধরে সেখানেই লুকিয়ে থাকে। আর এটা যে কত বড় একটা কঠিন দৃশ্য যেটা বর্ণনার কোনো ভাষা হয় না। এরপর যুদ্ধ শেষ হয়ে গেলে কিম এখান থেকে উঠে পালিয়ে যাওয়ার জন্য বের হয়। তখন সে দেখতে পায় তার মতোই পার্কও সেই যুদ্ধে বেঁচে গেছে, কিন্তু তার অবস্থাও খুব একটা ভালো নয়। পার্ককে দেখতে পেয়ে কিমের অনেক রাগ হয়, কিন্তু কিম অনেক ভালো মনের মানুষ, তাই সে পার্ককে বলে আমাদেরকে জার্মানির সৈনিক হয়ে এখান থেকে বের হতে হবে। এর মধ্যে একটা পাহাড় পাড়ি দিয়ে আমাদেরকে লোকালয়ে পৌঁছাতে হবে। পার্ক এই কল্পনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু এখন তাকে বেঁচে থাকতে হলে কিমের পথই অনুসরণ করতে হবে। শুরু হয় তাদের দুজনের এক ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর যাত্রা। ডিসেম্বর মাসের তীব্র ঠান্ডাতে তারা পাড়ি দিতে থাকে বরফাচ্ছন্ন পাহাড়। সে কি ভয়াবহ ঠান্ডা সেখানে! পার্ক আর সহ্য করতে পারছে না, কিন্তু কিম তাকে বারবার উঠিয়ে সামনে এগোনোর সাহস যোগায়, কারণ এই পরিস্থিতিতে থেমে যাওয়া মানেই নির্ঘাত মৃত্যু। এভাবে কয়েকদিন চলার পর কিম অবশেষে দেখতে পায় লোকালয়। এদিকে পার্কের শরীর থেকে রক্তক্ষরণের জন্য সে প্রায় মরতে বসেছিল, কিন্তু কিম তাকে জোর করে জাগিয়ে রাখে আর সে তাকে কাঁধে করে গ্রামের দিকে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে কিম দেখতে পায় পুরো গ্রাম একেবারে ফাঁকা। সেই সাথে সেই স্থানে খাবার বা ঔষধ বলতে কিছুই নেই। এইদিকে পার্ককে বাঁচাতে হলে রক্ত বন্ধ করার ঔষধ তাকে পেতেই হবে। পার্ককে সেখানে রেখে কিম চলে যায় ঔষধ খুঁজতে, কিন্তু সেই ঔষধ সে অনেকগুলো বাড়িতে খোঁজার পরও কোনো খাবার বা কোনো ওষুধের খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়ে। এরপর দেখা যায় একদল জার্মান সৈনিক সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। কিম হতভম্ব হয়ে তাদের কাছে যায় আর কোরিয়ান ভাষায় বলতে থাকে, আমার বন্ধু মারা যাচ্ছে, দয়া করে তোমরা আমাকে কিছু ঔষধ দাও। কিন্তু জার্মান সৈনিকরা তার একটা কথাও বুঝতে পারে না। কিন্তু তারা কিমের কথা বুঝতে না পারার কারণে তারা ভাবতে থাকে এ হয়তো কোনো যুদ্ধবন্দী, তাই তারা তাকে সাথে নিয়ে যেতে থাকে। কিম চিৎকার করে বলতে থাকে, পার্ক দ্রুত উঠে আসো, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, উঠে আসো। কিন্তু পার্কের শরীরে একটুও শক্তি নেই সেখান থেকে উঠে যাওয়ার। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর প্রহর গুনতে থাকে মৃত্যুকে আলিঙ্গন করার। আদৌ কি এখানে পার্ক বেঁচে থাকতে পারবে? তা সৃষ্টিকর্তা চাইলে যে কাউকে বাঁচিয়ে রাখতে পারে। ঠিক সেভাবেই পার্ক সেদিন বেঁচে ফিরে জার্মানি বাহিনীর হাতে। এরপরে দৃশ্য চলে আসে 3 বছর পরে। এখানে পার্ককে দেখা যায় সে এখন জার্মানির হয়ে যুদ্ধ করছে। এটা চিন্তা করা যায়, একজন সৈনিক প্রথমে জাপানের হয়ে, তারপর রাশিয়ার হয়ে, সর্বশেষ জার্মানির হয়ে যুদ্ধ করছে। বিষয়টা খুবই অলৌকিক আর অদ্ভুত মনে হয়। এবার পার্ককে দেখা যায় জার্মানি সৈনিকদের সাথে ফ্রান্সের দিকে রওনা দিতে। নরম্যান্ডি সমুদ্র সৈকতে সেখানে পৌঁছালে জানা যায় অল্প কিছুদিনের মধ্যেই আমেরিকান ও ব্রিটিশ সৈনিকরা এক বড় ধরনের হামলা করতে পারে এখানে। তাই তাদের প্রথম উদ্দেশ্য হলো এই নরম্যান্ডি সমুদ্র সৈকতে এক বিশাল ডিফেন্স তৈরি করা। 1944 সালে জুন মাসের এই নরম্যান্ডি সমুদ্র সৈকতেই এক ভয়াবহ যুদ্ধ ঘটেছিল, যেটাকে ডি ডে নামে বলা হয়। যাই হোক, পার্ক সহ জার্মানির পুরো টিম সেখানে ডিফেন্স ওয়াল বানানোর কাজে নেমে পড়ে। প্রাণের বন্ধুকেও হারিয়েছে আজ 3 বছর হলো। প্রতিনিয়ত সে কিমকে খুঁজে বেড়াতে থাকে। তার মনের ভেতর কে যেন বলে ওঠে কিম এখনও বেঁচে আছে, কোনো একদিন হয়তো সে তার সন্ধান পাবে। আসলে পার্ক সেদিন কিমের আর্তনাদ দেখে সে তাকে বন্ধু বানিয়ে নিয়েছিল।
এভাবেই দিন পার হতে থাকে আর পার্ক মনে মনে তাকে খুঁজতে থাকে। একদিন কাজকর্ম শেষ করে পার্ক দেখতে পায় সে সমুদ্র তীরে এক ছেলে দৌড়ের প্র্যাকটিস করছে। এটা দেখে পার্কের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সে দ্রুত তার কাছে চলে যায় আর সে দেখতে পায় সেই ছেলে আর কেউ নয়, সে হলো তার শত্রু থেকে বন্ধু হওয়া কিম। তাদের দুজনের মধ্যে একটা অন্যরকম খুশির ঝলক দেখা যায়। এই দৃশ্য দেখে যে কারো মন কেঁদে উঠবে। এটাই ছিল এই মুভির সবচেয়ে খুশির মুহূর্ত। এরপর থেকে তাদের দুজনের সময়গুলো খুবই রঙিন আর দিনগুলো খুবই সুন্দর কাটতে থাকে। সেই সাথে স্বপ্ন দেখতে থাকে যে দুজনে একসাথে দেশে ফিরে যাবে, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। ইতিমধ্যে খবর আসে যে ব্রিটিশরা হামলা করে দিয়েছে জার্মানির নর্থে, তাই তাদের পুরো ব্যাটালিয়নকে আগামীকাল রওনা দিতে হবে সেখানে জীবন বিলিয়ে দিতে। এই কথা শুনে পার্ক একটা পরিকল্পনা করে, আর তা হলো আজ রাতে তারা দুজন এখান থেকে পালিয়ে যাবে। কারণ পার্ক জানতে পেরেছে আজ রাতে একটি জাহাজ জাপানের উদ্দেশ্যে রওনা দিবে। আর এই পরিকল্পনা সে কিমকেও জানিয়ে দেয়। রাতের অন্ধকারে তারা পোশাক পরিবর্তন করে বের হতে শুরু করে, কিন্তু তাদের জন্য এক ভয়াবহ সকাল অপেক্ষা করছিল, আর তারা এটা গুণাক্ষরেও কল্পনাও করতে পারেনি। সকালে সূর্যের আলো ফোটার আগে ব্রিটিশ এয়ারফোর্স শত শত বোমা আকাশ থেকে ফেলতে শুরু করে। দিনটা ছিল 6 জুন 1944, আর এটাকেই ডি ডে বলা হয়। এই দিনে এলাইট ফোর্সরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আক্রমণ চালায় জার্মানিদের বিরুদ্ধে। বলা হয়ে থাকে এই ভয়াবহ যুদ্ধ ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ভয়াবহ বোমা বিস্ফোরণের কারণে পার্ক ও কিম বিচ্ছিন্ন হয়ে পড়ে। পার্ক আবারও ব্যারাকে ফিরে গিয়ে কিমকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে ব্রিটিশ ডিস্ট্রয়ারের জাহাজ থেকে কামানের গোলা এসে পুরো বেস ক্যাম্পটিকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এরপর শুরু হয় ল্যান্ড অ্যাটাক। শত শত নৌকাতে করে আমেরিকান সৈনিকরা নরমান্ডি সমুদ্র সৈকতে চলে আসে, আর সেখানে তারা স্থল অভিযান করার জন্য। উপর থেকে জার্মানি বাহিনী মারাত্মকভাবে প্রতিরোধ করতে থাকে, আর মুহূর্তেই পুরো সমুদ্রের পানি রক্তে লাল হয়ে যায়। কিন্তু আচমকা হামলা ও সৈন্য সংখ্যা বেশি হওয়ার কারণে রেড অ্যালার্ট ফোর্স তাদের উপরের দিকে উঠতে শুরু করে। এদিকে কিম ও পার্কের মধ্যে আবারও দেখা হয়ে যায়, কিন্তু তারা সেখান থেকে পালানোর আগেই একজন কমান্ডার তাদের হাতে জোর করে এক মেশিন গান তুলে দেয় আমেরিকানদের বিরুদ্ধে ফাইট নেওয়ার জন্য। আর এর ফলেই তারা পড়ে যায় মহাবিপদে। এক পর্যায়ে তারা ফায়ারিং করতে করতে বন্দুকের গুলিও শেষ হয়ে আসে, আর অন্যদিকে আমেরিকানরাও একদম তাদের ব্যারাকের কাছাকাছি এসে যায়। এদিকে গুলি শেষ হওয়ার কারণে পার্ক ও কিম দরজা ভাঙার চেষ্টা করে। একদম শেষ মুহূর্তে আমেরিকানরা এসে তাদের বাঙ্কারে গ্রেনেড নিক্ষেপ করে, আর 1 সেকেন্ডের মধ্যেই তারা বাইরে বের হতে সক্ষম হয়। এরপর তারা দুজনে পাগলের মতো দৌড় দিতে থাকে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু সেই স্থানটি ইতিমধ্যেই পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এখানে প্রতি ইঞ্চিতেই বুলেট এসে সবাইকে শেষ করে দিচ্ছে। তারপরও তারা দুজনে সেই ম্যারাথন দৌড়ের দক্ষতাকে কাজে লাগিয়ে সেখান থেকে দৌড় দিতে শুরু করে। এই তো আরেকটু হলেই তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। একদিকে যুদ্ধ, অন্যদিকে এই দুজন সৈনিকের দেশে ফেরার যুদ্ধ। এর মধ্যে কিমের পা বোমা বিস্ফোরণের কারণে জখম হলেও সে মনের জোরে আবারও উঠে গিয়ে দৌড়ানো শুরু করে। তাদের দুজনের চোখেই সুন্দর এক বিজয়ের হাসি, কিন্তু সব স্বপ্ন নিমেষে শেষ হয়ে যায় যখন একটি বোমা এসে ঠিক কিমের সামনে বিস্ফোরণ হয়। মুহূর্তে পুরো পৃথিবীটাই যেন তার অন্ধকার হয়ে আসে। পার্ক দেখতে পায় বোমার আঘাতে কিমের হৃদয় ছিন্ন হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কিম যেন হার মেনে গেল এই যুদ্ধে, আর পার্ক চিৎকার করতে করতে বলে, তুই আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারিস না, তোকে আমার সাথে বাড়ি ফিরতেই হবে। কিন্তু নিয়তি যেন বলছে অন্য কথা। কিম তার সাথে থাকা ট্যাগ পার্ককে দিয়ে দেয়। কিম বলে, তুমি আজ থেকে কিম। যদি আমেরিকানরা জানতে পারে যে তুমি জাপানি, তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। তাই তুমি বলবে আমি কোরিয়ান, আর আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিল জাপানিরা। সেই সাথে তুমি আমাকে কথা দাও, আমার ম্যারাথন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা তুমি বাঁচিয়ে রাখবে। আমি তোমার পায়ে ভর দিয়ে আমার অপূর্ণ থাকা স্বপ্নটা সত্যি করতে চাই। পার্ক বলে, তোর কিছুই হবে না, আমি আছি তোর সাথে। কিন্তু তার আগেই কিম পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমায় পরপারে। বন্ধুর এমন চলে যাওয়াতে পার্কও একদম পাগল হয়ে যায়। চারদিকে তখন আমেরিকানরা তাকে ঘিরে ধরেছে, কিন্তু পার্কের কষ্টের পার যেন ভেঙে পড়ছে সুনামির মতো। প্রিয় মানুষটাকে এত কাছে পেয়েও হারানোর যে কী কষ্ট, তা যে হারায় সে ছাড়া আর কেউ জানে না। এরপর দৃশ্য চলে যায় 4 বছর পর 1948 সালের লন্ডনের অলিম্পিকে। আমরা আবারও সে প্রথম দৃশ্য দেখতে পাই, যেখানে কিমের পরিচয় নিয়ে সেদিন মাঠে নামে পার্ক। ওই দিন পার্ক তার বন্ধুর কথা রেখেছিল। সে কিমের জন্যই জিতেছিল সেই অপূর্ণ থেকে যাওয়া গোল্ড মেডেল।
আর এভাবে বন্ধুর ভালোবাসায় একজন জাপানি সৈনিক আজীবনের জন্য কোরিয়ান হিসেবে নিজেকে উৎসর্গ করে। ভালো থাকুক পৃথিবীর সব বন্ধুত্ব। এই ঘটনার মাধ্যমেই এই সুন্দর ও সত্য ঘটনার মুভিটা এখানেই শেষ হয়ে যায়।